কত দূর পড়েছো বাবা? ম্যাট্রিক পাস করেছো তো? আমাদের নুহা কিন্তু অনেক দূর পড়ছে। তোমাদের বাড়িতে তো পড়াশোনার জন্যই যাতায়াত শুরু করেছিল, মাঝখান থেকে তোমার সাথে। যাকগে, এসব বাদ দাও। তুমি বলো, পড়াশোনা কত দূর করেছো? অবশ্য যদি আংটি সোনার হয় তবে টেঁড়াতেও ক্ষতি কি? আহির চোখ তুলে মায়ের দিকে একবার করুণ ভঙ্গিতে তাকালো। পাশে বসে আরিফা বেগম আর আরও ঠোঁট টিপে হাসি চাপার চেষ্টা করছে। নওয়াজ আনিকা বেগমকে থামালো, বলল, আহ দাদি, এসব কী সব প্রশ্ন করছো? ওর ডাক্তারি পড়া শেষ করা একজন ডাক্তার। লতিফা বেগম চোখ কপালে তুলে বললেন, ডাক্তার? আচ্ছা, তাইলে তো অনেক লেখাপড়া করেছো বাসা। তাহলে তোমার বয়স? থাক, বয়স টয়স বাদ দাও। বলো তো, তুমি কিসের ডাক্তার? মানে ডাক্তার তো অনেক রকম হয় শুনেছি। এই যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, আবার মানুষেরও ডাক্তার। নুহার ভীষণ হাসি পেল, তবু আহিরের মুখের দিকে তাকিয়ে কোনো মতে মুখ শক্ত করে বসে রইল। মনে মনে ভয় হচ্ছিল আহির যদি রাগে কিছু একটা বলে বসে, কিন্তু আহির রাগ না করে শান্ত কণ্ঠেই উত্তর দিল, আমি আসলে ডাক্তারিটা একটা কারণে মাঝপথে ছেড়ে দিয়েছি। এখন ছোটখাটো একটা চাকরি আছে। জানি আমি আপনাদের নাতনির যোগ্য নই, তাই। আনিকা বেগম সঙ্গে সঙ্গে কথার মাঝেই থামিয়ে দিলেন। মায়া ভরা দৃষ্টিতে আহিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। থামো তো বাবা, এত কথা বলতে হবে না। নাচ জামাই মাশাল্লাহ সুন্দর আছে, নুহার সঙ্গে মানিয়েছো দারুণ, কাজকর্মও তো করছে। সবচেয়ে বড় কথা, আমাদের নাতনিকে ভালোবেসে বিয়ে করেছে। ওরা সুখী হলে আমাদেরও সুখ। তুমি আমাদের কথায় কষ্ট পেও না দাদু। ফাইজের কথা মনে পুষে আমার নাতনিকেও কষ্ট দিও না। মেয়েটা ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি, বাবার আদরও না, অথচ বাবা প্রতি তার ভালোবাসা অফুরন্ত। বাবা বললে জান দিতে প্রস্তুত। তুমি ওর খেয়াল রেখো দাদু। আহির মৃদু হেসে মাথা নেড়ে নিশ্চুপ রইল। সন্ধ্যার দিকে ওরা বিদায় নিল। আরিফা বেগম বারবার আটকালেও নওয়াজ থাকতে রাজি হলো না। ওনারা এসেছিলেন ফায়েজ ওয়ালির সঙ্গে মনোমালিন্যের মাঝেই। থেকে গেলে তার রাগ হয়তো আরও বাড়ত, তাই দ্রুতই ফিরে গেল। রাতের খাবার শেষ হতেই আহির নিজের ঘরে চলে গেল। বসার ঘরে রয়ে গেল নুহা। সোফায় বসা আরিফা বেগমের কোলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠেছে সে। পাশে বসা আরশ টিভির দিকে তাকিয়েছিল বিরস মুখে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে দুঃখ ভরা চোখে নুহাকেই দেখছিল। আরিফা বেগম অনেক বোঝানোর চেষ্টা করলে তবুও কোনো ফল হলো না। খাবার টেবিলে আহিরের বলা কিছু কথা যেন নুহার বুকটা কত বিক্ষত করে দিচ্ছে বারংবার। তখন টেবিলে বসে আরিফা বেগম যখন হাসি মুখে রৌফ মীরের সঙ্গে নুহার দাদিদের কথা বলছিলেন, ওরা না থাকার আক্ষেপ করছিলেন, তখন হঠাৎই আহির বলল, তাদের তো যাওয়ারই ছিল আম্মু। আমাদের মতো ছোট লোকের বাড়িতে তারা কি থাকতে পারে? কিন্তু আমি এটাই বুঝলাম না, তারা নিজেদের দামি রত্ন মানে নাতনিকে কেন রেখে গেল? কার ভরসায়? আমি তো স্পষ্টই বলে দিয়েছি, এই বিয়ে আমি সারা জীবন বই বেড়াতে পারবো না। সময় হলো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আর আমার সিদ্ধান্ত একই আছে। তোমার অসুস্থ মেহমানকে তো এখন বেশ সুস্থ মনে হচ্ছে। তাহলে ওনাকে তার জমিদার বাপের বাড়ি পাঠিয়ে দিলে না কেন? যত তাড়াতাড়ি সম্ভব তাকে পাঠিয়ে দাও। কথাগুলো যেন নুহার বুকের ভিতরে গভীর থেকে সদ্য ফুটতে শুরু করা হাসিটিকেও ঘিরে নিল। কোথাও না কোথাও তার মনে হচ্ছিল আহির হয়তো কেবল অভিমান করছে, সময় হলে তা কাটবে। কিন্তু সব ভাবনার মুহূর্তেই মিথ্যে প্রমাণিত হলো। নির্বিকার ভঙ্গিতে উঠে চলে গেল আহির। নুহার জন্য রেখে গেল এক রাশ বুক ভরা ক্ষত। আরিফা বেগম নুহার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো মা, সম্পর্কে মান অভিমান থাকেই। একজন বেঁকে বসলে আর একজনকে নরম হতে হয়। তুমি যদি একটু ইগো ছাড়ো, দেখবে ধীরে ধীরে মনোমালিন্য মিটে যাবে। কিন্তু দূরে থাকলে দূরত্ব কেবল বাড়বে। তুমি আহিরকে ভালোবাসো, তাই না? আমার ছেলেও তোমাকে ভালোবাসে। আর এখন তো তোমরা স্বামী স্ত্রী। সে মুখে যতই বলুক বিয়ে ভাঙবে, আমি বিশ্বাস করি আহির বিয়েটা ভাঙবে না। ঘরে যাও, অনেক রাত হয়েছে। তুমিও অসুস্থ, ঘুমটা জরুরি মা। কথাগুলো বলে তিনি আরশকে জোর করে নিয়ে ভিতরে চলে গেলেন। রয়ে গেল নুহা একা। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ধীরে ধীরে গিয়ে ঘরে ঢুকলো নুহা। ঘরের আলো নিভানো। হালকা ডিম লাইটের আলোয় দেখা গেল আহির বিছানার ওপাশ ফিরে শুয়ে আছে। মনে হলো ঘুমিয়ে পড়েছে। নুহা মাথা উঁচিয়ে দেখলো আহির ঘুমিয়েছে। নুহা আস্তে করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
কাপা হাতে আহিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামনে উঠে পড়ল, ধীর পায়ে গিয়ে সোফায় শুয়ে পড়ল। পুরোটাই আহির অনুভব করছিল চোখ বন্ধ রেখে। আহির একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরটা অকারণেই ভারী হয়ে আসছে। অতীতের দগদগে ক্ষত, বিশ্বাস ভাঙার কষ্ট আর অদৃশ্য ভয় তাকে পাথরের মতো করে রেখেছে। তবুও নোহার প্রতি তার মমতা, দুর্বলতা, টান সবকিছুই দিন দিন আরো বেড়েই চলেছে। কিছুতেই ঘৃণা আসছে না। কিছুক্ষণ নীরবে এভাবেই শুয়ে রইল আহির, যতক্ষণ না নোহার কাঁপা কাঁপা নিঃশ্বাস ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সোফায় গুটিসুটি মেরে শুয়ে থাকা নোহা অবশেষে ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো আহির, নিঃশব্দে হাঁটা ধরল সোফার কাছে। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। ম্লান আলোয় নোহার মুখটা দেখে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তার। আস্তে করে নিচু হয়ে নোহাকে কোলে তুলে নিল। নোহার মাথা গলিয়ে এলো আহিরের বুকে। ধীরে ধীরে তাকে খাটের এক পাশে শুইয়ে দিল। বিছানার কোণটা ঠিক করে দিয়ে চুপচাপ তার পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরে ধীরে ধীরে উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ল আহির। কিন্তু ঘুম বোধ হয় অভিমান করে আসলো না তার চোখে। কে জানে আসবে কিনা। ঘড়ির কাঁটা তখন সকাল 10টার ঘরে। আরিফা বেগমের ডাকাডাকিতে পিটপিট করে চোখ খুলত নোহা। দু একবার ডাকার পরও তিনি ঘরে ঢোকেননি। নোহাকে নিচে নামতে বলেই চলে গিয়েছেন। ঘুম চোখে ধীরে উঠে বসতেই হঠাৎ বুকটা ধক করে উঠল নোহার। বিস্মিত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে নিজেকে খাটে আবিষ্কার করল নোহা। মনে পড়লো তার খাটে থাকার তো কথা নয়, তাহলে এখানে এলো কিভাবে? চোখ ছুটল চারিদিকে, আহির কোথাও নেই। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটায় দৃষ্টি পড়তেই বুঝলো এই সময় আহির ঘরে থাকবে এমন আশা করাও ভুল। নোহার চোখ হঠাৎ গিয়ে থামলো সোফার উপরে। বুকের ভেতরে জমে থাকা হালকা ভালো লাগা মুহূর্তেই বিষণ্ণতায় ঢেকে গেল। সোফার এক পাশে পড়ে আছে মাথার বালিশ, মানে রাতটা সেখানেই কাটিয়েছে আহিরের। নোহার অন্তরের গুঞ্জন তুলল অভিমানী কণ্ঠ। আহির কি সত্যি আমাকে মেনে নিতে পারছে না? আমার সাথে থাকতে তার এতটাই কষ্ট? চোখ দুটো জ্বলছে নোহার, পানি টলমল করে উঠল। অভিমান ভেতরে ভেতরে জেদে পরিণত হলো। ঠোঁট কামড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো নোহা। ধীর পায়ে নিচে নেমে এসে সোফায় বসল। মনটা পাথরের মতো ভার হয়ে আছে, অদ্ভুত এক বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। নোহা দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো আহিরের জন্য। জানি এখন সে ফিরবে না। মনে মনে ঠিক করলো আজকে আহিরের সাথে সরাসরি কথা বলতেই হবে। এই লোকটা ভেবেছে আসলে কি সারা জীবন কি এইভাবে এড়িয়ে যাবে? সমস্যা থাকলে বলুক, ঝগড়া করুক, চিৎকার করুক, কিন্তু এভাবে মুখে তালা এঁটে বসে থাকার মানে কি? আজ কথা বলতেই হবে, নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এভাবে তো চলতে পারে না। তারপর যা ইচ্ছে করুক সে। তার ফিসফিস করে বলা কথাগুলো কানে পৌঁছে গেল আরিফা বেগমের। তিনি পাশে এসে বসে হালকা কপাল কুঁচকে বললেন, এসব কি ভাবছো নোহা? মন খারাপ হয়ে গেছে নাকি? একেবারে উল্টাপাল্টা কথা ভেবো না, বরং চেষ্টা করো কিভাবে বরের মন জেতা যায়। চেষ্টা তো তোমার দিক থেকেই করছো। আচ্ছা, চেষ্টা তো তোমার দিক থেকে করছোই না, তোমাকে তো বুদ্ধিমতী ভেবেছিলাম। গম্ভীর চোখে তাকালো নোহা। ঠোঁটের কোণে কণ্ঠ কষ্ট মাখা হাসি টেনে বলল, আন্টি, থুকু, আম্মু, আমাকে কিছু আইডিয়া দেন না। আপনার ছেলের উপর আমার মেজাজ ভয়ঙ্কর খারাপ হয়ে যাচ্ছে। কোনোভাবেই মুখ খুলতেই চায় না। মনে হয় যেন আমার সাথে যদি একটা কথা বলে তবে পৃথিবীটাই উল্টে যাবে। আমার সাথে থাকতে আপনার ছেলের ভীষণ কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আমি। তো আমি কেন জোর করে থাকবো? বুঝলাম না, আমাকে বিয়ে করে দয়া করতে কে বলেছিল? ও মহান লোককে। আরিফা বেগম হেসে ফেললেন। আমতা আমতা করে বললেন, দেখো, আমি শাশুড়ি হয়ে তোমাকে আর কি টিপস দেবো বলো তো? এসব কি আমার কাজ নাকি? নোহা কৌতুক ভরা ভঙ্গিতেই তার পাশে এসে বসল। গলায় মিষ্টি অনুনয়ে সুরে বলল, আরে কেন পারবেন না? আচ্ছা বলেন তো, আপনার কি কখনো আঙ্কেলের সাথে ঝগড়া হয়নি? তখন কি করতেন? আমাকে আপনার বান্ধবী ভেবেই বলুন। মৃদু হাসি ফুটে উঠল আরিফা বেগমের ঠোঁটে। মাথা নেড়ে বললেন, আমাদের প্রেমের বিয়ে, প্রপোজও ওনারই করা, বিয়ে করার তারাও ওনারই ছিল। বিয়ের পর মনোমালিন্য হলে আমি জেদ করে বসে থাকতাম, আর তার কাজ ছিল রাগ ভাঙানো। তবে কখনো যদি উনি খুব বেশি রাগ করতেন, আমি চুপচাপ ওনার পছন্দের খাবার রান্না করতাম। খেতে উনি ভীষণ ভালোবাসেন। নোহা হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে বলল,
এখানেই তো আমি ফেল, আমি তো রান্নাই জানি না। আচ্ছা আম্মু, আমাদের বিয়েটা কোন ক্যাটাগরিতে পড়লো বলেন তো? প্রেমের না অ্যারেঞ্জের? যদিও অ্যারেঞ্জ, কিন্তু আপনার ছেলেই করেছে। প্রথমে বাধ্য করলো বিয়ে করতে, আর এখন আজব লোক একটা। আমি তার সাথে তার ঘরে থাকছি, তার বউ, অথচ আমার দিকে ফিরেও দেখে না। আমি এই কয়েকদিনে এত বাজে দেখতে হয়ে গেছি। আরিফা বেগম আবারও হেসে ফেললেন। নুহা ঠোঁট ফুলিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, আর আঙ্কেল এত সুইট হলে আপনার ছেলে এমন জাদ্রের হলো কি করে? আপনি শিওর তো এটা আপনার ছেলে? মানে হাসপাতালে থেকে ভুলবশত অন্য কারোর সঙ্গে বদলে যায়নি তো? ঠিক তখনই কলিং বেলের শব্দ হলো। নুহা নিজেই উঠে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল আরুজা। নুহা হকচকিয়ে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে মুখ ভার করে বলল, কে আপনি? আমি তো আপনাকে ছিলাম না। আরুজা হেসে নুহার গাল টেনে আদুরে ভঙ্গিতে বলল, সরি সোনা, রাগ করিস না। তুই জানিস আমি দেশে ছিলাম না, তোর ফোনেও কোনো খোঁজ পাইনি। আমি কি করতাম বলতো? বাড়ি এসে শুনলাম তোর বিয়ের কার্ড এসেছিল বাড়িতে। প্রথমে চমকে গিয়েছিলাম, যদিও জানতাম তোর বিয়ে ঠিক হয়েছে। তারপর তোকে ফোনে না পেয়ে তোর ভাইকে ফোন করি। উনি বললেন তুই ঢাকায় আছিস। তারপর পুরো ঘটনা খুলে বললেন। আমি তো শুনে 3 ঘন্টার মতো থম মেরে বসেছিলাম। আরিফা বেগম কৌতূহলী চোখে সামনে এগিয়ে এসে বললেন, আরোজা, তুমি নুহাকে চিনো? তুমি এসো, ভেতরে এসে বসে কথা বলো। আরুজা আর নুহা মিলে আগের সমস্ত ঘটনা শেয়ার করলো আরিফা বেগমের সঙ্গে। 3 জন মিলে গল্প গুজব আর হাসাহাসিতে ঘরটা মুহূর্তেই প্রাণবন্ত হয়ে উঠল। ঠিক তখনই দরজার কলিং বেল আবারও বেজে উঠল। আরিফা বেগম উঠে দরজা খুলতে গেলেন। নুহা তখনও বলেই চলেছে, আপনার সভ্যতার বেশি ঘুরে বেড়ানোর ছেলে আসলে অতটা ভদ্র না, অনেক চালাক একটা লোক। আর এখন তো আমাকে দেখলেই রাক্ষসের মতো করে। কথাটা শেষ করার আগেই আরুজা হঠাৎই ইশারা করে থামতে পড়ল। বিভ্রান্ত চোখে নুহা সামনের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। দরজার কাছে দাঁড়িয়ে আছে আহির। অজান্তেই শুকনো একটা ঢোক গিলল সে। কে জানে এতক্ষণ কতটুকু শুনে ফেলেছে আহির। তবুও দ্রুত নিজেকে সামনে নিল নুহা। মুখটা শক্ত করে গম্ভীর ভঙ্গিতে সোফায় বসে রইল, যেন কিছুই হয়নি। এই সময় আহির বাসায় ফিরল কেন, সেটাই ভাবতে লাগলো। আহিরকে হঠাৎ ফিরে আসতে দেখে আরিফা বেগম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুই এই সময় বাসায় আসলি যে? আমি তোকে ফোন করতেই যাচ্ছিলাম। বলেই কেমন যেন কণ্ঠটা ভিজে এলো তার। চোখের কোণে জমে উঠল অশ্রু। কাঁদো কাঁদো মুখে আহিরের দিকে তাকালেন। নুহা অবাক হয়ে তাকিয়ে রইল। আরিফা বেগমের এই হঠাৎ পরিবর্তনের কারণ কিছুতেই তার মাথায় ঢুকলো না। আহির একটু সময় নিয়ে বলল, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি আমাকে ফোন করতে চাচ্ছিলে কেন? আরিফা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর নানু হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, অবস্থা নাকি বেশ খারাপ। আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে, কিন্তু ভেবে কুল পাচ্ছিলাম না নুহাকে একা রেখে কিভাবে যাব। তুই যেহেতু চলে এসেছিস, আমার আর চিন্তা নেই। ঘরে যা, ফ্রেশ হয়ে নে। আর চাকরিটা ছেড়ে দিব, ভালোই করেছিস। তোকে দিয়ে আর চাকরিটা ছেড়ে দিয়ে ভালোই করেছিস। তোকে দিয়ে এসব চাকরি সম্ভব না। নুহা এবং আরুজা বিস্মিত চোখে আরিফা বেগমের দিকে তাকালো। কিছু জিজ্ঞেস করার আগেই তিনি দুষ্টু ভঙ্গিতে চোখ টিপে দিলেন। তারপর আহিরের উদ্দেশ্যে বললেন, আমি আরুষকে স্কুল থেকে নিয়ে যাব, তোর বাবাকেও ফোনে জানিয়ে দেব। সোজা ওখানে চলে যাব। তুই বাড়িতে নুহার সাথে থাক, ওর খেয়াল রাখবি। আহির গম্ভীর মুখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দেখো আম্মু, যারা অবুঝ বা বাচ্চা তাদের খেয়াল রাখা হয়। আমি তো এখানে তেমন কাউকে দেখছি না। আরিফা একটু বিচলিত হয়ে বললেন, নুহা অসুস্থ আহির, তুই আমাকে কথা দে ওর খেয়াল রাখবি, নয়তো আমি শান্তিতে থাকতে পারবো না। এমনিতে তোর নানু অসুস্থ, এত টেনশনে আমার অবস্থায় খারাপ হয়ে আসছে, মনে হচ্ছে প্রেশার ফল করছে। কিছুক্ষণ চুপ করে রইল আহির। তারপর ধীর কণ্ঠেই বলল, ঠিক আছে, তুমি সাবধানে যাও। কথা শেষ করেই আহির কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে চলে গেল। আরিফা বেগম দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বসে পড়লেন। নুহা কাছে এগিয়ে এসে উৎকণ্ঠিত কণ্ঠে বলল, এইসব আবার কি ছিল আম্মু? নানু কি সত্যি অসুস্থ? কিছুই তো বললেন না আমাকে। আরিফা বেগম এক ঝটকা হেসে আবার দীর্ঘশ্বাস ফেললেন। বোকামে, সবই করলাম তোমার জন্য, যাতে তোমাকে আহিরের সাথে একা রেখে যেতে পারি। শোনো, আমি তোমাদের বাড়িতে একা রেখে যাচ্ছি।
মারামারি করো, ঝগড়া করো, কাটাকাটি করো, সবই করো, তবে আমি ফিরে এসে যেন কোনো ঝামেলা না দেখি, এই সুযোগ কাজে লাগাও। আমি বরং তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাই, না হলে আহির সন্দেহ করবে। এ আল্লাহ, আমার আবার যেন সত্যিই আবার কিছু না হয়। এই বলেই তিনি উঠে গেলেন নিজের ঘরের দিকে। এদিকে আরুজা এতক্ষণ ধরে হাসি চেপে রাখতে রাখতে অবশেষে কুজো হয়ে গেল হাসতে হাসতে। বলল, তোর ভাগ্য ভালো রে, নুহা যে আন্টি তোর শাশুড়ি। নুহা বিরক্তি চোখ রাঙালো। চুপ কর তুই। আরুজা গম্ভীর ভঙ্গিতে বলল, আচ্ছা শোন, আমি এখন যাই। তুই কিন্তু এই সুযোগটা কাজে লাগা। যেভাবেই হোক আহিরের সাথে কথা বলার চেষ্টা কর। কোনো হেল্প দরকার হলে অবশ্যই বলবি। নুহা দীর্ঘশ্বাস ফেলে নিস্তেজ কণ্ঠে বলল, এই সব কিছুর জন্য কিন্তু কিছুটা তাই তুইও আরও যা। আচ্ছা, সাবধানে যাস। আরিফা বেগম বেরিয়ে গেলেন কিছুক্ষণ আগে। ঘরে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। নুহা সোফায় গম্ভীর মুখে বসে আছে, দৃষ্টি স্থির। ভেতরে চলতে থাকা চিন্তার ঢেউ যেন তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। আহির আর চোখে একবার তাকালো নুহার দিকে, তারপর কিছু না বলেই রান্নাঘরের দিকে পা বাড়ালো। কফি বানানোর কাজে মন দিল সে। নুহা বিষয়টা খেয়াল করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নিঃশব্দে রান্নাঘরে গিয়ে ঢুকলো। চুলায় পানি বসিয়ে দিয়েছিল আহির। সে মনোযোগ দিয়ে মগ প্রস্তুত করছে। নুহার পাশে গিয়ে গ্যাসের অন্য চুলায় আরও একটি পাতিল বসিয়ে চা বানানো শুরু করলো। হঠাৎ আহির চিনির বয়ামের দিকে হাত বাড়াতেই নুহা খপ করে সেটা নিজের হাতে তুলে নিল। আহির কিছু বলল না, চিনি ছাড়াই কফি তুলে নিয়ে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ হলো। আহির ঘুরে তাকাতেই দেখলো নুহা মেঝেতে পড়ে গেছে। তার হাত থেকে কফির মগ ছিটকে মাটিতে পড়লো। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল আহির। চোখে পড়লো নুহার পাশে। নুহাকে চেক করলো, ব্যাকুল চোখে খুঁজে ফেললো সারা। তারপরে কোলে তুলে এনে সোফায় শুইয়ে দিল। ব্যস্ত হাতে পানি ছিটে দিল মুখে। তবু নুহার চোখ কিছুতেই খুলল না। আহিরের বুকের ভেতরে অস্থিরতার ঝড় বয়ে গেল। অজান্তেই নুহার মাথাটা নিজের বুকে টেনে নিয়ে মুখের দুপাশে দুটো হাত দিয়ে ঢাকতে লাগলো বারবার। নুহা, শুনতে পাচ্ছ? চোখ খোলো নুহা। আহিরের কণ্ঠে ভেঙে এলো আতঙ্কে। ডাকতে ডাকতে গলা রুদ্ধ হয়ে আসছে। নুহা ধীরে চোখ মেলল। প্রথমেই চোখে পড়ল আহিরের ছটফট করা মুখ, অস্ত্রতায় ভরা দুটো চোখ। আহির খুবই আদুরে কণ্ঠে বলল, তুমি ঠিক আছে তো? খুব খারাপ লাগছে? আমি কি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? ভালো কিছু। নুহা, উত্তর দাও আমাকে। সেই মুহূর্তে নুহার চোখ দুটো ভিজে উঠল। এতদিন পর নিজের নাম আহিরের ঠোঁট থেকে শুনে বুক ভরে গেল অদ্ভুত এক ভালো লাগায়। ভেতরে অভিমান, যন্ত্রণা আর ভালোবাসা মিলেমিশে অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। কোনো কিছু না ভেবে আহিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল সে। অস্পষ্ট কণ্ঠে বলল, ভীষণ কষ্ট হচ্ছে আহির, খুব কষ্ট। আপনি তো ডাক্তার, তাই না? প্লিজ কিছু করুন, নয়তো এই যন্ত্রণা সহ্য করতে না পেরে মরে যাব আমি। আহির ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে নুহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, অনেক হয়েছে নাটক। এখানে এসছো সুস্থ হতে না, উচ্চিংড়ে পনা দেখাতে। নিজের অসুস্থতার খবর নিয়ে, অথচ বাকি সব থেকে দারুণ খেয়াল। তেজও কম নয়। অন্যের সাহায্যের প্রয়োজন তোমার হয় নাকি? সুস্থ হতে এসছ, তাড়াতাড়ি সুস্থ হও, তারপর বিদায় নাও। আহিরের কথা শেষ হতেই নুহা তড়িঘড়ি করে উঠে বসলো। অভিমান আর রাগ একসাথে চেপে ধরেছে বুকের ভেতরটায়। যেমন গরম রোদ্দুরে হঠাৎ গায়ে পড়ে জ্বালা ধরায় তেমনই অনুভব হলো। ভীষণ ইচ্ছে করলো লোকটার মুখে জোরে একটা থাপ্পড় বসিয়ে তার মুখের তাচ্ছিল্যটা ভাঙিয়ে দিতে। তবে নেত্র যুগল বেইমানি করলো। ইতোমধ্যেই জ্বলে টুইটম্বর হয়ে উঠেছে। আহির একবারও তাকালো না নুহার দিকে। নির্লিপ্ত মুখে উঠে যেতেই নুহা নিজেকে সামনে নিয়ে বলল, আপনার সমস্যা আসলে কি? আসার পর থেকে দেখছি বারবার খারাপ ব্যবহার করছেন। সব দোষ কি কেবল আমারই? আপনার কোনো ভুল নেই? এত কিছু ঘটার পরেও আমি আপনার সামনে এসে ক্ষমা চাইতে চাইছি, সব কিছু ঠিক করার চেষ্টা করছি, আর আপনি আপনি আপনার এই অহংকার নামাতে পারছেন না। আচ্ছা, একটা কথা আজকে সত্যি করে বলুন তো, আপনার কি এখন আর আমাকে ভালো লাগে না? এটা কি আসল কারণ? আহির থেমে ঘুরে দাঁড়ালো। ঠোঁট বাঁকিয়ে এক ফোঁটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার ভুল? হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে বটে। সে ভুলের মাসুলে আমি দিচ্ছি। আমার তোমাদের অপমান করা উচিত হয়নি, তাই না? তোমাকে বিয়ে করা উচিত হয়নি। আমার উচিত ছিল কাচ্চি পোলা আর রোস্ট পেট পুরে খেয়ে তোমাকে মন থেকে দিয়ে চলে আসা, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমার কোনো কাজের জন্য এতটুকু অনুতপ্ত নই। তাও মাফও চাইতে পারবো না। যা ইচ্ছে করে নাও।
নুহার মুখটা মুহূর্তে তেতো হয়ে উঠল। এই মানুষের সঙ্গে তর্ক করা যে একেবারে বৃথা তা হাড়ে হাড়ে টের পেল। মাথাটাও ভারী লাগতে শুরু করলো। আবার সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। নিষ্প্রভ কণ্ঠে বলল, আমি আপনাকে কি করব বলুন? খুন করা তো আর এত সহজ না। আহির নির্লিপ্তভাবে জবাব দিল, সেটা আগেই করে ফেলেছ, এবার চুপচাপ শুয়ে থাকো, এতে তাড়াতাড়ি সুস্থ হবে, আমিও মুক্তি পাবো। কথাগুলো বলে আহির চলে গেল। নুহা শূন্য দৃষ্টিতে আহিরের যাওয়ার পানে চেয়ে থাকলো কিছুক্ষণ। বুকের ভেতরে অজস্র অভিমান গুঞ্জন তুলল। আহিরের তিক্ত কথাগুলোর থেকে আহিরের সাথে যে কথা হলো এই বিষয়টা নুহাকে ভিতর থেকে প্রশান্তি দিল। তেতো হোক, রাগ দেখা কঠিন হোক, তা তো কথা বলল। সোফাতে গুটিসুটি মেরে কখন ঘুমিয়ে পড়েছিল নুহার খেয়াল নেই। ঘর থেকে তাকে টেনে বের করে আনলো রান্নাঘর থেকে আসা ছোট্ট একটা আওয়াজে। নুহা বিড়াল ভেবে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে দেখলো আহির। নুহার মনে পড়লো তাড়াহুড়োতে আরিফা বেগম রান্না করে রেখে যাননি। নুহা রান্নাঘরের জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখলো ঘন অন্ধকার। মুহূর্তেই আরও একটু চমকালো নুহা। রাত হয়ে গেছে, তার মানে আহিরে নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। দুপুরে হয়তো ইগোর চোটে নিজেই আসেনি, আর এখন যখন এসেছে তাই এসে কিছুই পায়নি। নুহা এগিয়ে গিয়ে বলল, ওই আম্মু কিছু রান্না করে যাননি, আমারও খেয়াল ছিল না। আপনি বাইরে গিয়ে একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। আহির নুহাকে একবার দেখে বসার ঘরে গিয়ে বসলো। নুহার মেজাজ খারাপ ছাড়া এই লোকের আর কোনো কাজ নেই। এমনভাবে তাকানোর কি আছে? মনে হচ্ছে চোখ দিয়ে গুলি করবে। খবিশ খচ্চরে। নুহা মনে মনে আহিরের গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে হঠাৎই থেমে গেল। রান্নার দায়িত্ব তো নিয়ে নিয়েছে, কিন্তু রান্না কিভাবে করবে? আর এই সাহেবও একবারও মানা করলো না। নীরব আছে মানে সম্মতির লক্ষণ। এখন যদি নুহা কিছু না করতে পারে সেটা ভীষণ বড় অপমান হবে। হুট করে নুহার মনে হলো খিচুড়ি বানালে কেমন হয়। এমনিতে খিচুড়িতে সব কিছু একসাথে দিলেই তো হয়ে যাবে, আর তাড়াতাড়িও হয়ে যাবে। সব কিছু ভেবে নুহা তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না শুরু করে দিল। প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে খিচুড়ি রান্না শেষ হলো তার। রীতিমতো জোরে জোরে শ্বাস নিচ্ছে নুহা। অসুস্থ শরীরে ভীষণ ক্লান্ত লাগছে, তবুও মনে মনে একটা প্রফুল্লতা কাজ করছে। নুহা রান্নাঘর থেকেই চেঁচিয়ে বলল, এবার খাওয়ার জন্য আসা হোক। আহির ফোন হাতে বসেছিল। একটু মৃদু হেসে উঠে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। নুহা সুন্দর মতো প্লেটে খিচুড়ি দিয়ে আহিরের সামনে রাখলো। খিচুড়ির সাথে বেগুন ভাজাও করেছে। এই বেগুন দিয়েও তার সাথে অনেক কাহিনী ঘটেছে। প্রথমবারের বেগুনগুলো সব পুরেই কালো হয়ে গিয়েছিল। পরের বার অনেক কষ্টে বেগুনগুলো সাদা সাদাই রেখেছে। আহির খাবারের দিকে তাকিয়ে একবার পাশে দাঁড়িয়ে থাকা নুহার দিকে তাকালো। নুহার মুখের চাপা হাসিটা আহিরের চোখ এড়ালো না। বোঝাই যাচ্ছে মনে মনে ভীষণ খুশি সে। আহির কিছু না বলে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হয়ে গেলেও বেগুনগুলো থালার এক করেই পড়ে থাকলো। আহির উঠতে উঠতে বলল, অবশ্য খুন করার এই পদ্ধতিটাও ভালো ছিল। বেগুনে আমার সাংঘাতিক অ্যালার্জি, তবে বেগুন দেওয়া হলো। এর বড়ই কি আমি বিশ্বাস করবো এটা জেনে বুঝে করা হয়নি? নুহার ঠান্ডা মাথাটা আবারও কৌশলে খুব সুন্দর মতো গরম করলো এই লোকটা। এত বড় কথা, নুহা তাকে মারতে চাইবে? কোথায় খাবার খেয়ে প্রশংসা করবে তা না, কোটা দিচ্ছে। এর জন্য এত কষ্ট করে রান্না করলো। সবাই সব কিছুর যোগ্য না, নিজেকে এটা বলেই সান্ত্বনা দিল নুহা। শুধু কথা বাড়াতে ইচ্ছে করলো না তারও যেহেতু বেশ খিদেই পেয়েছে। খাবার বেড়ে দিয়ে খেতে বসলো। আহির তখনও দাঁড়িয়ে নুহার একবার আহিরের দিকে আর চোখে তাকালো। আহির ফোনে মনোযোগ দিয়ে কিছু করছে। খাবারের প্লেটে হাত দিতেই হাতটা পুনরায় ছিটকে সরিয়ে নিল নুহা। মনে পড়লো তখন আলুর সাথে কাটাকাটির যুদ্ধ করতে গিয়ে হাতটা বিচ্ছিরিভাবে কেটেছিল তার। আহির ফোনটা রেখে আচমকা নুহার হাতটা ধরে দেখতে লাগলো। নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। আহির হাতের দিকে তাকিয়েই বলল, বেশ, অনেকটা কেটেছে, ব্যান্ডেজ করা জরুরি। একটু আমার সাথে আসা হোক, আম্মুকে কথা দিয়েছে তার মেহমানের খেয়াল রাখবো। এই অতিরিক্ত খারাপ মানুষটাকে তার মাকে দেওয়া কথা রাখার সুযোগ দেওয়া হোক। নুহা অবাকের চরম সীমায়। নুহা ভালো করেই জানে লোকটা নুহার জন্য বেশ ব্যাকুল। তখন জ্ঞান ফেরার পর আহিরের অস্থির চোখ দুটো দেখেছিল সে, তাও মুখে স্বীকার করবে না। ঠিক আছে, কতক্ষণ এসব চলে সেটা নুহাও দেখে নেবে। আপাতত চুপচাপ আহিরের পিছু পিছু ঘরে পৌঁছালো। আহির বেশ সময় নিয়ে নুহার হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর ফোন চেক করে বলল, আমি না আসা অবধি যেন এখানে যেন বসে থাকা হয়। কথাটা বলে বেরিয়ে গেল ঘর থেকে। নুহা আবারও অবাক চোখে আহিরে যাওয়াই দেখল। চাইছে নাকি এই লোকটা?
মাথায় কি ঘুরছে তার। আহির বেশ কিছুক্ষণ পর ফিরে আসলো, হাতে খাবারের প্লেট। নুহা খেয়াল করলো প্লেট ভর্তি কাচ্চি বিরিয়ানি। প্লেটটা নিয়ে নুহার পাশে বসতেই নুহা বলল, খাবার অলরেডি রান্না করা আছে তো, এসবের মানে কি? আহির এক লোকমা খাবার নুহার মুখের কাছে এগিয়ে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, কেউ আমাকে এত কষ্ট করে এত কিছু রান্না করে খাওয়ালো, তাই আমিও কৃতজ্ঞতা থেকে তার জন্য এইটুকু করছে। বেশি না বকে খেয়ে নিলে ভালো হয়। নিচের থালা বাসনগুলোও তো আমাকেই দিতে হবে। রান্নাঘর একটা ছোটোখাটো ঝড় বয়ে আছে, ওইগুলো গোছাতে হবে। অনেক রাত হয়েছে। নুহা খাবারটা মুখে নিয়ে মাথা নিচু করে ফেললো। আসলেই রান্নাঘরের অবস্থা খারাপ, কিন্তু আহিরের হঠাৎ করে বিরিয়ানি নিয়ে আসার কারণটা নুহা বুঝলো না। নুহার বিরিয়ানি পছন্দ হলেও এখন খেতে তেমন ইচ্ছে করছে না। জীবনে প্রথমবার এত কষ্ট করে নিজের হাতে রান্না করেছে, ওটাই খেতে ইচ্ছে করছে। তবে আহিরের সামনে আর কিছুই বললো না, চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ হতেই আহির প্লেট নিয়ে নিচে নেমে এলো। নুহাও পেছন পেছন এলো কিছুটা সাহায্য করার জন্য। আহিরকে মনোযোগ দিয়ে থালা ধুতে দেখে নুহার কেন যেন ভীষণ হাসি পেল। নুহা খেয়াল করলো আহির নুহার প্লেটের খাবারগুলো ফেলতে যাচ্ছে। নুহা ছুটে গিয়ে আহিরের হাত ধরে বলল, কি করছেন আপনি? এগুলো ফেলছেন কেন? আহির নির্লিপ্তভাবে জবাব দিল, এমনি। তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? এগুলো আমি কষ্ট করে রান্না করেছি, এগুলো ফ্রিজে রেখে দিন, আমি সকালে খাবো। এগুলো সকালে কেন? কখনোই খাওয়া যাবে না। কোনো সাধারণ মানুষ এগুলো খেতেই পারবে না। কেন? এটা আমি রান্না করেছি তাই জঘন্য লেগেছে আপনার কাছে? তাহলে খেয়েছেন কেন? আমার সাথে সাথে এখন আমার সমস্ত জিনিসও আপনার কাছে বিরক্তকর হয়ে গেছে। আমাকে মেহমান মনে করে আমার খেয়াল রাখছেন, আমার ভালোবেসে করা কাজের আবার অন্যভাবে প্রতিদান দিচ্ছেন। আমি এতটা কষ্ট করে যদি পৃথিবীর সবচেয়ে জঘন্য খাবারটা কারোর জন্য বানাতাম, তাহলেও সে খুশি খুশি খেয়ে নিত। আর আপনি? আচ্ছা, এসব করে কি প্রমাণ করতে চাইছেন? আমি আপনার... বাকি কথা শেষ করার আগেই আহির নুহার গালে এক চামচ খিচুড়ি পুড়ে দিতেই নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। মুহূর্তে প্রচণ্ড ঝাল আর একদম লবণ ছাড়া অতি বিস্বাদ খাবার তার গলা দিয়ে নামতেই চোখে মুখের রং যেন বদলে গেল। আহির তার সামনে পানির গ্লাস ধরতেই নুহা একদমই পুরোটা শেষ করে অপরাধীর চোখে আহিরের দিকে তাকালো। আহির গ্লাসটা নুহার হাত থেকে নিয়ে টেবিলে রেখে বলল, কি হলো? কথা বন্ধ হয়ে গেছে? কে যেন বলা হচ্ছিল? মুহূর্তেই নুহা মাথা নিচু করে ফেলল। সমস্ত কথাই যেন ভুলেই বসেছে সে। এতটা জঘন্য খাবার আহির চুপচাপ খেয়ে নিয়েছে, এটা ভাবতেই নুহার নিজের উপরে নিজেরই রাগ হলো। সামান্য রান্নাটুকু সে করতে পারে না, একটা খাবার এতটা জঘন্য কিভাবে হতে পারে? প্রচন্ড রাগেই চোখে পানি চলে এলো নুহার। আহির তার ছেলের হাসি দিয়ে বলল, কথাটা ঠিক। পৃথিবীর সবচেয়ে জঘন্য খাবার তুমি বানালেও তোমার এক্স হবু বর বোধহয় খুশি খুশি খেয়ে নিত। প্রচণ্ড ভালো যে বাসে, কিন্তু কি বলতো, আমি তার মধ্যে এতটা মহান আর সাহসী নয় তো, তাই কাঁচা বেগুনটা খাওয়ার মতো সাহস দেখাতে পারলাম না। আর না তো দ্বিতীয়বার এই খাবার খাওয়ার সাহস দেখাতে পারবো। আহিরের খোঁজাপূর্ণ কথাটা নুহার বুকে তীরের মতো বেঁধল। একটু চুপ থেকে বলল, অদ্ভুত, এসবের মধ্যে তুষার ভাই কোথা থেকে এলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি খামোখা মুখে টানছেন কেন? আপনার খারাপ লাগলে আপনি বলতে পারতেন। আপনি... বাকি কথা শেষ করার আগেই আহির হঠাৎই নুহার বাহু শক্ত করে টেনে দেয়ালের সাথে চেপে ধরল তাকে। নুহা টের পেল আহিরের শরীর কাঁপছে রাগে, চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছে। আচমকা এতটা ক্রোধ যেন নুহা বুঝে উঠতে পারল না। বুকের ভেতরে অজানা ভয় দানা বাঁধল, তাতে দাঁত পিষে আহির গর্জে উঠল, ওকে টেনেছি বলে এত গায়ে লেগেছে? এর জন্য ওর কাছে সরি চাইতে হবে? বলো তো, ও তোমাকে এমন কি দিয়েছে যা আমি দিতে পারিনি? টাকা? আচ্ছা, আমার ভালোবাসার চেয়ে টাকা বড়? তাহলে এখন আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? কেন আমার জন্য এত কষ্ট করেছ? শোনো, একটা কথা পরিষ্কার করে বলি, এইসব করে কোনো লাভ নেই। আই হেট ইউ। আমি তোমাকে আমার জীবন থেকে জাস্ট বের করতে চাই। আমি তোমাকে... আহিরের বাক্য শেষ হওয়ার আগেই ভয়ঙ্কর সাহসী এক কাজ করল নুহা। সমস্ত অভিমান, সমস্ত যন্ত্রণা ভেঙে দিয়ে নিজের গোলাপের মতো কোমল ওষ্ঠজোড়া চেপে ধরল আহিরের শুকনো পুরুষালী ঠোঁটে। মুহূর্তের জন্য সময় থমকে গেল যেন, আর স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মতো দাঁড়িয়ে শুধু নুহার অন্ধ চোখের পাপড়ির কাঁপুনি দেখল। মুহূর্তে আহিরের হাত থেকে কাচের প্লেটটা মাটিতে আছড়ে পড়ল, ঝনঝনের শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
নুহা ধীরে ধীরে চোখ মেলল। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো গড়িয়ে পড়তে পড়তে চিবুকে এসে জমল। পর মুহূর্তে নিজের করা কাজটা উপলব্ধ করে চমকে উঠল সে। বুকের ভেতরে ধরফরানি বেরিয়ে গেল। আচমকা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আহির স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বিস্ময় আর অবিশ্বাস মাখা চোখে নুহার চলে যাওয়ার পথেই তাকিয়ে থাকলো। ঘরে ঢুকে ধপ করে বিছানায় বসে পড়ল নুহা। ঠোঁটে হাত রেখে শিউরে উঠল। কি করে ফেললাম আমি? আমি কি সত্যি এমনটা করলাম? মুহূর্তে শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল তার। মনে হচ্ছে পুরো পৃথিবী নুহার দিকে চেয়ে আছে। বুকের ভিতরে এক অদ্ভুত শীতলতা জমে উঠেছে। সময় যেন কচ্ছপের মতো ধীরে ধীরেই কাটতে লাগলো, অথচ আহির ঘরে এলো না। নুহার মনে ভয়ের শিহরণ ছড়িয়ে পড়ল। যদি অতিরিক্ত রেগে গিয়ে আর না আসে, নাকি এত বড় ধাক্কা সামলাতে না পেরে মূর্ছা গেছে। এই চিন্তায় আরও অস্থির হয়ে উঠল। অবশেষে দ্বিধাভরা মন নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো নুহা। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আহির। হৃদস্পন্দন যেন মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠল নুহার। তাড়াহুড়ো করে আবার শুয়ে পড়ল সে। চাদর দিয়ে মুখ ঢেকে ফেলল। বুকের ভেতরে এক অদ্ভুত কম্পন। চোখে চোখ পড়লেই সব সর্বনাশ হয়ে যাবে, সব ফাঁস হয়ে যাবে। ভয়ের থেকে বেশি লজ্জাটাই গ্রাস করছে ক্রমশ। চোখ বন্ধ করেও নুহা টের পেল আহির ধীর পদক্ষেপে তার দিকে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপ তার কানে ধ্বনিত হচ্ছে। প্রতিটি ধ্বনি নুহার বুকের ভেতরে কাঁপন আরও গভীর করে তুলছে। আহির নুহার পাশ থেকে একটা বালিশ তুলে নিয়ে সোফায় চলে গেল। নুহা মাথা উঁচু করে দেখলো আহির সোফায় শোবার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে নুহা উঠে গিয়ে আহিরের হাত থেকে বালিশটা টেনে নিল এবং ধপ করে সোফায় বসে পড়ল। আহির ভ্রু কুঁচকে তাকাতেই নুহা মুখ ঘুরিয়ে হালকা রাগী সরে বলল, কি এভাবে তাকাচ্ছেন কেন? আমি আপনার স্ত্রী, কোনো বাঘ ভালুক নই যে আমার সাথে এক বিছানায় থাকলে আপনাকে আমি টুপ করে গিয়ে ফেলবো। তাছাড়া বিছানাটা তো আপনারই, তাহলে সমস্যা কোথায়? আহির শান্ত গলায় বলল, সমস্যা একটাই, আমি তোমার সাথে থাকতে চাই না। এটা আর কতবার বলতে হবে? রাতের বেলায় শুধু শুধু ঝামেলা বন্ধ করে আমাকে শান্তিতে থাকতে দাও। হাত জোর করছি তোমার কাছে, প্লিজ। নুহা নিরীহ মুখ করে বলল, তাহলে ব্যাপারটা সহজ, হয় আপনি আমার সাথে বিছানায় থাকবেন, নয়তো একদমই শান্তিতে থাকতে পারবেন না। আহির ভ্রু কুঁচকে বলল। মানে? নুহা একটু ভাবুক ভঙ্গিতেই বলল, মানে আমি আন্টিকে ফোন করে বলে দেব আপনি আমাকে একাপি অত্যাচার করেছেন, আমার সাথে খারাপ আচরণ করেছেন, আমাকে কষ্ট দিয়েছেন, আমাকে। নুহা বাকি কথা শেষ করার আগে আহির নুহার হাত থেকে বালিশটা নিয়ে নিল। অযথা কথা বাড়াতে ইচ্ছে করলো না তার, নয়তো এই মেয়ে কি করে বসবে কে জানে। আহির হালকা বিরক্ত নিয়ে বলল, কে কাকে অত্যাচার করছে সেটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, বিছানায় শোবো, তবে শর্ত একটাই, খবরদার আমাকে কোনোভাবেই ছুবে না। নুহা মুখ টিপে হাসলো, বলল, আপনি তো একদম বাংলা সিনেমার নায়িকাদের মতোই কথা বলছেন। খবরদার ছুবেন না, আমাকে ছেড়ে দে শয়তান, আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, এই টাইপ কথা। যেন আমি চলেই আপনার ইজ্জত চলে যাবে, আপনার আর বিয়েই হবে না। অবশ্য প্রথম বউ মানে আমি বেঁচে থাকতে আপনার আর বিয়ে করাও হবে না। আহির একটু দীর্ঘশ্বাস ফেললো। কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতা কাটার পর নুহাও আহিরের পাশে শুয়ে পড়ল। একটু পরে একটা দীর্ঘশ্বাস ফেলে আহিরের বুকে মাথা রাখলো। হালকা জড়িয়ে ধরলেই আহির কড়া চোখে তাকালো। নুহা নিরীহ মুখ করে বলল, এভাবে কড়া চোখে তাকাবেন না তো, যেন এখনই খেয়ে ফেলবেন আমাকে। শুনুন, একমাত্র বরের বুক থাকতে আমি কেন বালিশ জড়িয়ে ঘুমাবো? আমার পুরো অধিকার আছে, আপনি না চাইলেও কিছু করার নেই। এবার চুপচাপ ঘুমান, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আপনার জ্বালাতনে আমি ভুলেই গেছি আমি যে অসুস্থ। সকালের মোলায়েম আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। ধীরে ধীরে চোখ মেললেই নুহা অবাক হয়ে আবিষ্কার করলো সে আহিরের বাহুর ভিতরে আবদ্ধ আছে। সাথে সাথেই গত রাতের কথা মনে পড়তেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। চোখ ফিরিয়ে দেখলো আহির এখনো গভীর নিদ্রায় তলিয়ে আছে। নিশ্চয় ঘুমের ঘড়ি ওকে এভাবে বুকে টেনে নিয়েছে। নুহা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আহিরের ঘুমন্ত মুখের দিকে। কি শান্ত, কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে, একদম শিশুদের মতো নিশ্চিন্ত ঘুম। এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে আছে। নুহা ধীরে আঙুল বাড়িয়ে তা সরিয়ে নিল। আহিরের দুধ দিতে একটা ছোট্ট কালো তিল আছে। নুহার ইচ্ছে করলো ওই তিলটাতে কড়া একটা চুমো খেতে। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল নুহা। মনে মনে নিজেকে খুব করে শাসালো তার নির্লজ্জ ভাবনার জন্য। হঠাৎ নুহার ফোন বাজতেই আহিরও অস্থির হয়ে নড়ে চড়ে উঠল।
নোহা উঠতে চাইলে আহির আদৌ ঘুমিয়ে চোখ খুলে তার মুখের দিকে তাকালো। নোহা বিরক্তির ভান ধরে বলল, অদ্ভুত মানুষ তো আপনি। কালকে তো ছুটিই চাইছিলেন না, আর আজ ছাড়তে চাইছেন না। আহির কিছু না বলে হালকা ধাক্কা দিয়ে নোহাকে সরিয়ে উঠে বসলো। নোহা আহিরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে আরিফা বেগমের গলা ভেসে এলো, নোহা, কোথায় তোমরা? এখনো বাড়ির গেট বন্ধ। আমরা তো পৌঁছে গেছি, দরজাটা খোলো মা। নোহা ঘড়িতে তাকিয়ে দেখলো প্রায় 10টা বাজে। এতক্ষণ ধরে শুয়েছিল ভাবতেই নোহা অবাক হলো। আহির কেন তাকে ডাকলো না, বরং তার সাথে শুয়েই ছিল। আহিরের তো তাড়াহুড়ো, তাড়াতাড়ি ওঠার অভ্যেস, কে জানে এই লোকের কি হয়েছে। নোহার ভাবনার মাঝে আহিরের বিরক্তি মাখা মুখের দিকে চোখ পড়তেই বলল, আবারও এইভাবে দেখছেন? সকাল সকাল কোথায় প্রেম প্রেম চোখে বইয়ের দিকে তাকাবেন, একটু রোমান্টিক হবেন, তা না করে এমনভাবে তাকিয়ে আছেন যেন কাল রাতে আপনার সাথে খুব খারাপ কিছু হয়েছে। আপনার মতো আনরোম্যান্টিক রাক্ষস লোক আমার স্বামী হলো কিভাবে? আপনার বইয়ের কপালই খারাপ। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা আছে? কথাগুলো এক নাগারে বলছিল নোহা। হঠাৎই আহিরের চোখে চোখ পড়তেই হালকা ধাক্কা খেল নোহা। একটা শুকনো ঢোক গেল। আহিরের কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পরের মুহূর্তে কিছু বোঝার আগে আহির নোহাকে এক টানে টেনে নিয়ে বিছানায় ফেলে দিল। তার শক্ত বাহুর চাপে নোহা দেয়ালের মতো শক্ত বুকে আটকে গেল। চোখ দুটো নিজের অজান্তে বন্ধ হয়ে গেল তার। ভয়, লজ্জা আর বুকের ভিতরে অজানা এক কম্পন আচ্ছন্ন করে ফেলল নোহাকে। কিছুক্ষণ পরে সাহস করে নোহা চোখ মেলতেই দেখলো আহিরের মুখ একদম তার মুখের উপর, এতটা কাছে যে আহিরের প্রতিটি শ্বাস সে অনুভব করতে পারছে নিজের গালে, ঠোঁটে। আহিরের উষ্ণ নিঃশ্বাসে গা শিউরে উঠছে নোহার। আহির ধীরে মাথা আর একটু নামিয়ে আনলো। ফু দিয়ে নোহার মুখে চোখে পড়ে থাকা কয়েকটা চুল সরিয়ে দিল। গাঢ় কণ্ঠে বলল, কে যেন বলছিলে? বলো, আমি শুনছি। এখন হঠাৎ থেমে গেলে কেন? আহিরের আরেকটু ঘনিষ্ঠ হতেই নোহার বুকের ভেতরটা প্রচণ্ড শব্দে ধকধক করতে লাগলো। এত জোরে বুক ধুকপুক করছে যে মনে হচ্ছে চারপাশের সবাই শুনে ফেলবে। হাত দুটো অজান্তেই কাঁপতে শুরু করলো। আঙুলগুলো আঁকড়ে ধরলো বিছানার চাদর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের পাতা ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে। নোহা কাঁপা গলায় কোনো মতে বলে উঠলো, আন্টি নিচে অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আহির তখনও ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়েই আছে, চোখের কিছুটা বিরক্তি। নোহাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটতে শুরু করলো। বলল, পরের বার আর এমন দুঃসাহস করবে না। আমি অনেক সহ্য করেছি তোমাকে, আর না। আর আমাকে উস্কিও না, ভোগান্তি তোমারই হবে। রাতে বাড়িতে ছোটখাটো একটা আয়োজন করেছিল রৌফমের। ঘনিষ্ঠ কিছু মানুষদের নিমন্ত্রণ করা হয়েছে। উদ্দেশ্য নোহাকে সবার সাথে পরিচয় করানো এবং আনুষ্ঠানিকভাবে আহিরের বিয়ের কথা ঘোষণা করা। আয়োজনের আগে থেকেই ব্যস্ত ছিলেন আরিফা বেগম। নোহার জন্য রেখে গেছেন মেরুন রঙের ওপরে সোনালি সুতোর কাজ করা একটি শাড়ি। একটু পরে নিজেই নোহাকে শাড়িটা পরিয়ে দিয়ে গেলেন। নাকে হালকা ঝলমলে ডায়মন্ডের নাকফুল, গলায় পাথরের সরু নেকলেস, কানে মিলিয়ে দুল আর 2 হাত ভর্তি চুড়ি। সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে নোহাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নোহা নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই যে অন্য কেউ, নিজেকেই যেন চিনতে পারছে না। ধীরে ধীরে পা ফেলে নিজে নাম দিয়ে দেখলো চারপাশ অতিথিদের কোলাহল, হাসি, আড্ডার শব্দ কানে এলো। নোহা প্রথমেই আহিরকে খুঁজতে শুরু করলো। চোখে পড়লো একটু দূরে আহির তার বন্ধুদের সঙ্গে গল্প করছে, বেশ হাসি খুশি দেখাচ্ছে তাকে। অথচ কিছুক্ষণ আগেও তো আরিফা বেগমের সঙ্গে অনুষ্ঠান নিয়ে তুমুল ঝগড়া করছিল। মানে বিষয়টা এমন যে আমি কলা খাবো না, কিন্তু ছেলে দিলে চুপচাপ খেয়ে ফেলবো। নোহার মনে খটকা লাগলো, বিরক্তও হলো। আর সেই বিরক্ত যেন হঠাৎই বেড়ে গেল 3 গুণ যখন আহিরের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে নোহার নজরে পড়লো। মেয়েটাকে চিনতে নোহার বেশি সময় লাগলো না। মেয়েটি বেশ প্রাণবন্ত ভঙ্গিতে হাসছে, আর আহিরও অনায়াসে কথার হাসিতে সাড়া দিচ্ছে। নোহার বুকের ভিতরে হঠাৎই অদ্ভুত কেমন একটা চাপা আগুন তপতপ করে উঠল। আহিরের বন্ধুদের মধ্যে সবাই আনন্দ উচ্ছ্বাসে অবিষ্ট। হঠাৎই ভিড়ের ফাঁক দিয়ে রোশন এসে উপস্থিত হলো। তাকে দেখে আহিরের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। হাত বাড়িয়ে আলিঙ্গন করতে চাইল, কিন্তু রোশন আচমকা আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠোঁট কামড়ে বিরক্তর ভঙ্গিতে বলল, খবরদার, আমাকে ছুঁয়েছিস তো। শালা, কি যেন বলছিলি তুই? ওই মেয়েটা আমার সাথে মানাবে না? আরও কি বলিসনি তাই বল। শেষ পর্যন্ত তুই নিজে বিয়ে করে বসে আছিস। তুই তো বলেছিলি আমি নাকি এর চেয়ে ভালো মেয়ে রিজার্ভ করি। কই রে, চারপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না।
রোশনের কথার আশেপাশে থাকা বাকিরা হেসে লুটুপুটু খাচ্ছে। আহির মুচকি হেসে রোশনকে জোর করে আলিঙ্গন করলো। বন্ধুর কাঁধে চাপড় মেরে হালকা মজা করেই বলল, আরে ভাই এত রাগ করছিস কেন? আমি এখনো বলছি তুই ওর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করিস, কিন্তু ওকে তুই ডিজার্ভ করিস না। বিশ্বাস কর ভাই, ও একেবারে ডেঞ্জারাস আইটেম। ওর বাপ ভাই কারোর চরিত্র ভালো না, এক একজন ডাকাত টাইপ, তুই সামলাতে পারতি না। রোশন চোখ কুচকে তাকালো, অন্তর্কিষ্ট ভঙ্গিতে বলল, চুপ কর তুই, যা বোঝার আমি বুঝে গেছি। আমাকে কি তোর ছোট বাচ্চা মনে হয়? আরিফা বেগমের ডাকে রোশনকে ছেড়ে আহিরের মায়ের দিকে এগিয়ে গেল। নুহার পাশে গিয়ে দাঁড়াতেই নুহা চোখমুখ কুচকে আহিরের দিকে তাকালো। অভ্যন্তরের দহন চেপে রেখে দাঁত খিচিয়ে বলল, এতদিন পর এক্সকে দেখে সুখানুভূতির প্রাচুর্যে মগ্ন হয়ে গেছেন দেখছি। মনের মধ্যে হাজার হাজার প্রজাপতি উড়াউড়ি দৌড়াদৌড়ি করছে নিশ্চয়ই। আপনার বউকে কেন্দ্র করেছে এই আয়োজন, সেদিকে তো আপনার খেয়ালই নেই। আপনার যে একটা বউ আছে সেটাও ভুলে বসেছেন মনে হয়। আহির বিরক্ত চোখে তাকিয়ে বলল, কি বাজে কথা বলছো? তোমাকে আগেও বলেছি ও আমার এক্স না, তাও তুমি এক কথা বারবার বলতে থাকো। সমস্যাটা কোথায় তোমার? এখনই রিয়া আবার রিয়া থেকে আপনার ও হয়ে গেছে, তাই না? যদি আপনার সাথে আপনার ওর কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে সেদিন অত রং ঢং করে আমাকে সাজিয়ে ওকে জেলাস ফিল করাতে নিয়ে গিয়েছিলেন কেন? দেখো, তোমাকে আমি মোটো জেলাস ফিল করাতে নিয়ে যাইনি। রিয়ার অনেক আগে থেকে আমার প্রতি একটা দুর্বলতা ছিল, কিন্তু আমি ওকে রিয়াকে কখনো সে চোখে দেখিনি। কোনোভাবেই ওকে বোঝাতে পারছিলাম না বিষয়টা। আমি চাইনি ও হার্ট হোক, তো রোশনের বুদ্ধিতে ছোট একটা নাটক করতে হয়েছে, ব্যাস এইটুকুই। আর ও তোমার মতো না, বুঝছো? এত কিছুর পরেও আমাকে ভালোবাসে। আমার আফসোস হওয়া উচিত ওর মতো কাউকে আমি হারিয়েছি। খুব আফসোস হচ্ছে না আপনার? ঠিক আছে, আমাকে তো আর আপনার ভালো লাগে না, তো যান আপনার ওর কাছে গলায় ঝুলে পড়ুন। ওকে হারিয়ে একদম আফসোস করবেন না, এখনো যথেষ্ট সময় আছে। কথাগুলো বলে নুহা তড়িৎ পায়ে সিঁড়ি দিয়ে চলে গেল। আরিফা বেগম পাশে একজনের সাথে কুশল বিনিময় করছিলেন। আচমকা নুহাকে যেতে দেখে অবাক চোখে আহিরের দিকে তাকালেন। নুহা যাওয়ার পরে অনেকটা সময় পার হওয়ার পরেও সে ফিরে এলো না। আস্তে আস্তে অতিথিরাও খাওয়া দাওয়া শেষ করে প্রস্থান করলেন। আরিফা বেগম ভাবলেন নুহার হয়তোবা শরীর খারাপ লাগছে। কেউ নুহার কথা জিজ্ঞেস করলেও তিনি অসুস্থতার কথা বলে বিষয়টা কাটিয়ে দিলেন। বাড়ি ইতিমধ্যেই পুরোপুরি ফাঁকা। আরিফা বেগম আহিরের ঘরে ঢুকলেই দেখলেন নুহা লাগেজ গুছানো শুরু করছে, সাথে সাথে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আরিফা বেগমকে দেখে দ্রুত চোখে পানি মুছে হাসি মুখে তাকিয়ে বলল, আম্মু, আপনি এখানে? অতিথিরা কি সবাই চলে গেছেন? আরিফা বেগম মাথা নাড়িয়ে নুহার কাছে এসে বললেন, এসব কি নুহা? তুমি কি কোথাও যাওয়ার কথা ভাবছো? নুহা মাথা নাড়ালো। আরিফা বেগম কিছু বলার আগেই আহির ভিতরে ঢুকলো। আহিরের দিকে একবার তাকিয়ে আরিফা বেগম কিছু না বলেই চলে গেলেন। ভীত চোখে একবার নুহা আহিরের দিকে তাকিয়ে পুনরায় নিজের কাজের গতি বাড়ালো। আহির খাটের উপর থেকে নুহার ব্যাগটা নিয়ে সোফায় রেখে দিতে নুহা ক্ষুব্ধ চোখে আহিরের দিকে তাকালো। প্রচণ্ড রাগে নাকের পাটা ফুলে উঠলো তার, তবে একটাও কথা বলল না। আহির ঘরের দরজাটা বন্ধ করে খাটে এসে বসে বলল, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা বরং কালকে সকাল সকাল চলে যাব। তবে আমি কিন্তু দুদিনের বেশি থাকতে পারবো না। নুহা ভ্রু কুঁচকে আহিরের দিকে তাকালো, বলল, সকালে আপনি কোথায় যাবেন? বিয়ের প্রথমবার শ্বশুরবাড়িতে জামাইবু একসাথে যায়, জানতাম। তোমাদের ওইখানে কি নিয়ম ভিন্ন? রাতের বেলা যাওয়ার নিয়ম নাকি? দেখুন, এখন না এসব কথার কোনো মানে নেই। একটা কথা পরিষ্কার শুনুন, কালকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আপনার জীবন থেকেও বরাবরের মতো চলে যাব। আপনি ঠিকই বলেছেন, আমি হয়তোবা সত্যি আপনাকে ভালোবাসিনি। যদি সত্যিই ভালোবাসতাম তাহলে নিশ্চয়ই এত সহজে অন্য কাউকে বিয়ে করার জন্য ভাবতে পারতাম না। আসলে আপনার জন্য সবটা যতটা সহজে মনে হচ্ছে, আমার কাছে অতটা সহজ ছিল না। জন্মের পর থেকে কখনো আব্বুকে আমার সাথে ভালোভাবে কথা বলতেই শুনিনি, না তো আমার বিষয় নিয়ে ভাবতে দেখেছি। কিন্তু যখন আব্বু নিজে আমার বিয়ে নিয়ে উৎসাহ দেখালো, আমাকে বুকে টেনে নিয়ে বললো আব্বু আমাকে ভালোবাসে আর এই বিয়েটা দিয়ে সারা জীবন আমাকে তার সাথে রাখতে চায়, আমি না করতে পারিনি। অবশ্য আমি আপনাকে এসব কেন বলছি, আপনি কি এসব শুনতে চান নাকি? ঠিক বলেছ, আমি এসব একদমই শুনতে চাই না। আপাতত তুমি চুপ করলে খুশি হব। রিয়াকে একটা কল করে জিজ্ঞেস করতে হবে ঠিকঠাক বাড়ি পৌঁছালো কিনা। আহিরের গা ছাড়া কথাবার্তায় নুহার রাগটা তত্তর করে বাড়ল। এগিয়ে এসে আহিরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে বলল, কালকেই আমাকে ডিভোর্স দেবেন, আমি আর থাকতে চাই না আপনার মতো মানুষের সঙ্গে।
আহির শুধু মাথা সম্মতিসূচকভাবেই নাড়ল। তারপরে বসা থেকে উঠে ঘরের লাইট অফ করলো। অন্ধকারে হঠাৎ নুহাকে কোলে তুলে নিল। নুহা ছটফট করতে করতে আহিরের শক্ত বুকে ধেসে গেল। আহির পাত্তা দিল না। ধীরে ধীরে নুহাকে বিছানায় শুইয়ে নিজেও আজ শোয়া হলো। নুহার কানের কাছে মুখ নিয়ে বলল, এত ছটফট কেন করছো? কালকে ডিভোর্স দেবো তো, সেটা না হয় কালকে দেখা যাবে। তুমি তো স্বামী থাকতে কোলবালিশ নিয়ে একা ঘুমাতে পারবে না, তাই বিছানা তুলে এনেছে। কিছু বলার আগে ঘিপ্রাতির সে আহিরের পুরুষালী ওষ্ঠের স্পর্শে কেঁপে উঠল নুহা। শরীর যেন সবল অজ্ঞান, প্রতিটি কোষ অদ্ভুত উত্তাপে ঝলমল করছে। পৃথিবীর সমস্ত শব্দ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। শুধু নিঃশ্বাসের গতি, স্পর্শের নরম তরঙ্গ এবং কাছাকাছি থাকা অদৃশ্য ঘ্রাণেরই অস্তিত্ব রইল। নুহা অনুভব করল আহিরের হাতের কোমল স্পর্শ, নিঃশ্বাসের উষ্ণতা, আমরার প্রলয়ের মতো ঘনিষ্ঠ উত্তাপ, সমস্ত তিক্ততা, সমস্ত ক্ষোভ মুহূর্তের সঙ্গে মিলেমিশে অদৃশ্য হয়ে গেল। চোখ বন্ধ করে নুহা আঁকড়ে ধরল প্রতিটি মিষ্টি স্পর্শ, প্রতিটি নীরব আবেগের স্পন্দন। আহিরের চুলের ভাঁজে রাখা হাতের মুষ্টি প্রবল হলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু নুহার চোয়াল বেয়ে গড়িয়ে পড়ল। আহির কোমল মমতায় সেগুলো মুছে দিল। মুহূর্তগুলো ভেসে গেল সে অদৃশ্য সীমানায়। সূর্যের প্রথম কিরণ ধীরে ধীরে ঘরে ঢুকলো। জানালার কাছে পড়ে নরম সোনালি আলো ঘরের প্রতিটি কোণকে আলিঙ্গন করছে। মুহূর্তের মধ্যেই নুহার ঘুম ভাঙল। পিটপিট করে চোখ মেলতেই সে অনুভব করলো নিজেকে আহিরের নগ্ন বাহুর মাঝে বন্দী। রাতের সমস্ত দৃশ্য একরাশ আখিপটে ভেসে উঠল। গাল দুটো রক্তিম আভায় ছেয়ে গেল নুহার। অস্থির হাত বাড়িয়ে নুহা ছুঁয়ে দিল আহিরের এলোমেলোভাবে কপালে পড়ে থাকা চুলগুলো। আহিরের চোখে সূর্যের আলো পড়তেই ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে ফেলল। নুহা হাত দিয়ে আলো আড়াল করলে মুহূর্তের মধ্যে আহিরের মুখে বিরক্তির রেশ ম্লান হয়ে গেল। নুহা মৃদু হেসে ঠোঁট ছোঁয়ালো আহিরের কপালে। ওঠার জন্য নড়াচড়া করতেই আহিরের ঘুম জড়ানো কণ্ঠ কানে এলো। সকাল সকাল ছটফট করছে কেন? সারা রাত যন্ত্রণা দিয়েও শান্তি মেলেনি তোমার, এখনো ডিভোর্স লাগবে? নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। মুখে হাসিটুকু জোর করে চেপে রেখে বলল, আর একবার রিপিট করুন আপনি কথাটা। ভালোভাবে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকো তো, নয়তো অনেক কিছু রিপিট করতে হবে। আপনার মতো সবাই বেকার না, ছাড়ুন আমাকে, মিথ্যেবাদী, অসভ্য লোক। আহির শুনল না। নুহাকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ধীরে ধীরে ফের পাড়ি জমালো ঘুমের দেশে। নুহাও কুটিসুটি মেরে ঢুকে গেল প্রিয় পুরুষের বুকে। আবেশের চোখ দুটো বন্ধ করে ফেলে। ওটির বাইরে অসহায়ভাবে পায়চারি করছে আরিফা বেগম আর রৌফ মেয়ে। ভেতরে নুহা ডেলিভারি চলছে। আরিফা বেগম বারবার ভেতরে যাওয়ার চেষ্টা করলেও সাহসে কুলাচ্ছে না তার। অযথা রৌফ মেয়ের উপরে রাগ দেখাচ্ছেন বারবার। নুহার নর্মাল ডেলিভারি হবে। আই নুহার মাথার কাছেই দাঁড়িয়ে, পাশে আরও 4 জন নার্স। সবাই নুহার কাণ্ডে ঠোঁট টিপে হাসছে। নুহা দাঁত মুখ খিচে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। তীব্র ব্যথার সঙ্গে তার নিঃশ্বাস ছন্দহীন হয়ে গেছে। ছাড়ামুখী ঘামের বিন্দু চোখে পড়ছে। আহিরের দেওয়া সান্ত্বনা যেন আরও অসহ্য মনে হচ্ছে। প্রতিটি শব্দ যেন ব্যথার তীক্ষ্ণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আহির নুহার হাতটা শক্ত করে ধরে বলল, আর একটু সহ্য করো, এই তো। নুহা অগ্নিদৃষ্টিতে আহিরের দিকে তাকালো। দাঁত মুখ খিচে বলল, তখন থেকে আর একটু করেই যাচ্ছে। আহ, আমি মরে যাচ্ছি। আপনার মজা মনে হচ্ছে তাই না? দেখো নুহা, আমি বুঝতে পারছি। আহিরের কথা শেষ হওয়ার আগেই নুহা চেঁচিয়ে উঠল, কিভাবে বুঝতে পারছেন আপনি? কয়টা বাচ্চা প্রসব করেছেন আপনি? এই এই আপনার বকবক আমার একটু ভালো লাগছে না, জাস্ট অসহ্য লাগছে। নার্স প্লিজ ওনাকে বাইরে বের করে দিন। একজন নার্স নরম কণ্ঠে বলল, স্যার উনি যখন বলেছেন তখন আপনি সরুন, আমি ওনাকে দেখছি। নার্সটা মাথার দিকে আসতেই নুহা আরও চেঁচিয়ে উঠল, সরে দেখা খুনি, উনার কত সাহস! আপনি আপনার জায়গায় থাকুন। নার্স করুণ চোখে আহিরের দিকে তাকিয়ে বলল, স্যার উনি আসলে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আহির বিড়বিড় করে বলল, 4 বছর আমি এখনো বুঝে উঠতে পারলাম না, আপনি 4 ঘন্টা আর কি বুঝবেন? নুহা দাঁত মুখ খিচে চিৎকার করলো, আমি এখানে ব্যথার চোটে মরতে বসেছি, আর আপনি আপনি নার্সের সঙ্গে আপনার এত কিসের গুজুর গুজুর? আপনাকে তো পরে দেখে নিচ্ছি। আগে বাচ্চাটাকে আসতে দিন, বাপ বাচ্চা দুজনেই শেষ করে দিল আমাকে। উফ! বেশ কিছুক্ষণ পর শিশুর প্রথম কান্না কানে পড়তেই চমকে উঠলেন আরিফা বেগম আর রৌফ মেয়ে। নার্স শিশুটিকে কোলে নিয়ে ধীরে ধীরে আহিরের দিকে এগিয়ে দিয়ে বললেন, কংগ্রেচুলেশন, মেয়ে হয়েছে।
আহির নিস্তেজ নুহার কপালে ঠোঁট ছুঁয়ে কাঁপা কাঁপা হাতেই শিশুটিকে কোলে নিল। নুহার ক্লান্ত চোখে মুখে মুহূর্তের উত্তেজনা দেখা গেল, সাথে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত জল। এটা বোধহয় আনন্দ অশ্রু। আহির শিশুটিকে নুহার কাছে দিতেই নুহার ঠোঁট ছোঁয়ালো ওর কপালে। আহির মৃদু হেসে নুহার কানে কানে বলল, এখনো কান্নার কি আছে? নার্সের সাথে কথা বলেছে তাই, নাকি মেয়ে হয়েছে আমি জিতে গেছি তাই? 4টা বছর কেটে গেছে নুহা, জীবনের শেষ বছর অবধি কাটাতে হবে বেকার ডাক্তারের সাথে। আমি 4 বছরে তোমাকে একটা কথা বলিনি, তাই না? নুহা মাথা নাড়ল, মানে সে শোনেনি। আহির নুহার কপালে ঠোঁট ছোঁয়ালো, বলল, ভালোবাসার ঢেউয়ে বয়ে যায় প্রাণ, তুমি না থাকলে শূন্য এই যান। আকাশ সমুদ্র অথবা ভূমি, আমার চির আশ্রয় মনের রঙে তুমি।